হ্যালো স্টুডেন্টস। আহ, আজকে আমরা এসে গেছি। আজকে আমরা তোমাদের কাছে যেটা হাজির করব সেটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। এইটা লিখেছেন জন কিটস। তো জন কিটস সম্পর্কে আমরা ছোট্ট তোমাদের বইয়ে যেটা আছে সেই সম্পর্কে আমরা একটুখানি জেনে নেব। তো সংক্ষিপ্ত জীবনী একটু জেনে নিলে ভালো হয় যে কোনো কবিকে বোঝার ক্ষেত্রে। তো সবার প্রথমে আমরা জেনে নেব যে তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক আন্দোলনের অন্যতম কবিদের মধ্যে তিনি একজন ছিলেন। তো চলে এসো। টুগেদার উইথ জর্জ গর্ডন, লর্ড বায়রন অ্যান্ড পার্সি বিশি শেলি, জন কিটস formed the younger generation of the romantic poets. Keats found poetic inspiration in nature. He used sensuous imagery to describe the natural world with care and precision. At the heart of his poetry lay the conviction beauty is truth, truth, beauty. That is all you know on earth and all you need to know from Ode on a Grecian Urn. এইটুকু তোমাদের বইতে প্রথমে ইনস্ট্রাকশনে, যেটা একদম শুরুতেই ইন্ট্রোডাকশনে দেওয়া হয়েছে। তো আমরা ছোট্ট করে এটা বলি যে জন কিটস রোমান্টিক আন্দোলনের কবিদের মধ্যে অন্যতম ছিলেন। আরও যারা ছিলেন রোমান্টিক আন্দোলনে তাদের মধ্যে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, এরা অন্যতম। তো বাইরন। আর তোমরা একটা ছোট্ট জিনিস মনে রাখবে যে রোমান্টিসিজম ব্যাপারটা কি জিনিস, রোমান্টিক পোয়েটস কাদের বলা হয়, মানে হোয়াট ইজ রোমান্টিসিজম, হোয়াট ইজ দ্য ফিচার, হোয়াট আর দ্য ফিচার্স অফ রোমান্টিসিজম, এটুকু একটু জানা দরকার। এখন আমরা জানি যে 1798 থেকে মোটামুটি লিরিক্যাল ব্যালাডসের পর ওয়ার্ডসওয়ার্থের লেখা, তারপর থেকে রোমান্টিক আন্দোলন শুরু হয়, রোমান্টিক মুভমেন্ট। তার আগে আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেটা থেকে দূরে আগে কি ছিল, মূলত রোমান্টিক ব্যাপারটা আসতো যে মূলত 5টি চরিত্রের ওপর বা ফিচার্সের ওপর ভর করে এটা গড়ে উঠেছে। কি সেই জিনিসগুলো? সবার প্রথম হচ্ছে গিয়ে নেচারের ওপর, অর্থাৎ প্রকৃতির ওপর গুরুত্ব আরোপ করা হবে। আর 2 নম্বরে তার প্রত্যেকের সাবজেক্টিভিটি, অবজেক্টিভিটি থেকে সাবজেক্টিভিটি, অর্থাৎ মানুষের, প্রত্যেক ব্যক্তি মানুষের ইমোশন, ফিলিংস, এগুলোকে গুরুত্ব। আবার আরো কি আছে 3 নম্বরে আমরা বলতে পারি ব্যক্তি মানুষের, কমন মানুষ বা সাধারণ মানুষের চরিত্র নিয়ে, তার ফিলিংস, তার ইমোশন, এগুলোকে নিয়ে লেখা হবে। এগুলোই মূলত রোমান্টিক আন্দোলনের মূল বিষয়। তো আমাদের কবি কিটস সেরকমই একটি কবিতা লিখেছেন। রোমান্টিক যুগের কবিরা সাধারণত যেটা ভালোবাসতেন যে প্রকৃতি এবং তার রূপান্তরের মধ্যে তাদের নীতিকথাকে তারা আশ্রয় নিয়ে লিখতেন। তো কবি এটা কিন্তু আমাদের চতুর্দশপদী অর্থাৎ সনেট লিখেছেন। হ্যাঁ, আমরা আজকে খুব বেশি আর ভেতরে ঢুকবো না, সরাসরি আমরা কবিতায় চলে যাব। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। প্রকৃতির সঙ্গীতের কখনো বিনাশ হয় না। When all the birds are faint with the hot sun, যখন সমস্ত পাখিগুলো ক্লান্ত হয়ে পড়ে, হট সান মানে, আর ফেন্ট মানে হচ্ছে টায়ার্ড,
আর হট সান মানে হচ্ছে উত্তপ্ত, অ্যাকচুয়ালি উত্তপ্ত মানে গরম গ্রীষ্মের সময় সামার সিজনের একটা রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো কি হয়েছে যে যখন প্রচন্ড পরিমাণে পাখিরা ক্লান্ত হয়ে যায় গরমে, তখন তারা কি করে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, তারা তখন গাছের তলায় গিয়ে আশ্রয় নেয়। When the birds are fell exhausted with the extreme heat of summer, they take shelter in a cool shade of the tree. অর্থাৎ যখন গ্রীষ্মের প্রবল উত্তাপে পাখিরা টায়ার্ড, ক্লান্ত, অবসন্ন হয়ে পড়ে, তখন তারা গাছের শীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে। এবার প্রথম ওখানে একটা কথা ছিল, সেটা আমাদের বলা হয়নি, যে পোয়েট্রি অফ আর্থ, এটা দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। অ্যাকচুয়ালি by the expression the poet wants to mean musical sound that always comes from birds, insects and other natural phenomenon. তার মানে কি, যে এই অভিব্যক্তির দ্বারা কবি পাখি, পতঙ্গ, অন্যান্য প্রাকৃতিক জিনিসের থেকে ভেসে আসা যে ধ্বনি, এবং সে ধ্বনিটা কেমন সঙ্গীতময় ধ্বনি, সেটাকেই পোয়েট্রি অফ আর্থ বলা হয়েছে। এখানে দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা প্রথমটা আছে, দেখো এক গুণে নিয়ে 8টা লাইন বোধহয় দেওয়া আছে, প্রথমে অষ্টক এবং পরেরটা সেস্টেট। তা অষ্টক হচ্ছে 8 লাইন আর সেস্টেট হচ্ছে 6 লাইন, এই 8 + 6 এই 14 লাইনের কবিতা। তো প্রথম যে অষ্টক বা যেটাকে অক্টেভ বলা হয়, সেখানে একটা তিনি বলেছেন একটা সম্পর্কে। তো পাখিরা প্রখর রোদে যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন তারা গিয়ে আশ্রয় নেয় শীতল ছাওয়ায়। সেই সময় এ ভয়েস উইল রান, অর্থাৎ একটি কণ্ঠস্বর ছুটে চলে, ফ্রম হেজ টু হেজ, হেজ মানে ঝোপঝাড়, অর্থাৎ ঝোপ থেকে ঝোপে, অ্যাবাউট দ্য নিউ মন মিড। এখানে মিড বলতে মিডো, কর্নফিল্ড বা প্যাস্চার, অর্থাৎ কোনো তৃণভূমি। এমন হতে পারে যে তৃণ কাটার পরে বা কোনো শস্য কাটার পরে সেটাকে ডাই করে রাখা হয়েছে, সেরকম ঝোপ হয়ে গেছে, সেখান থেকে একটি ভয়েস ছুটে বেড়াচ্ছে তার পাশ দিয়ে। দ্যাট ইজ দ্য গ্রাসহপার। পরের লাইনে বলা হলো হুজ ভয়েস ইজ দিস, অর্থাৎ কণ্ঠস্বরটি কার। এইবারে কবি উত্তর দিলেন দ্যাট ইজ দ্য গ্রাসহপার্স, এখান থেকে অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, অর্থাৎ গ্রাসহপার্স ভয়েস। তাহলে এবং সেটা দেখো কিসে আছে, ক্যাপিটাল, অর্থাৎ বড় হাতের দেওয়া হয়েছে। আসলে সম্ভবত গানের মূল গায়ক হিসেবে গ্রাসহপারকে ধরা হয়েছে। অ্যান্ড হি টেক্স দ্য লিড, মানে অনেকে গান গাইছে, লিড মানে লিডার, তার মানে হি টেক্স দ্য লিডার মানে গ্রাসহপার ইজ দ্য লিডার অফ দ্য মিউজিক। তার সবাই গান গাইছে, তার মধ্যে কে লিডার হচ্ছে, সে লিডারটা হচ্ছে গ্রাসহপার, প্রধান যে গান গাইছে সে হচ্ছে গ্রাসহপার। ইন সামার লাক্সারি, এই লাক্সারি কথার অর্থ সাধারণত প্রাচুর্য বোঝায়। তাহলে এরখানে অর্থ কি, ইট মিনস অ্যাবান্ডান্স অফ সামার, গ্রীষ্মের প্রাচুর্যের কথা বলা হয়েছে। বিলাসিতা, প্রাচুর্য, প্রাচুর্য মানে প্রচন্ড আনন্দ হয় যখন। উইথ হিজ ডিলাইটস হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, তখন তার আর আনন্দের শেষ থাকে না। হি হ্যাজ নেভার ডান, নেভার ডান, ডান মানে এখানে ফিনিশড, তার মানে হি হ্যাজ নট বিন ফিনিশড উইথ হিজ ডিলাইটস, তার আনন্দের কখনো শেষ হয় না, তার ক্লান্তির কখনো শেষ হয় না। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন সে ক্লান্ত হয়ে যায় উইথ ফান, কিভাবে ক্লান্ত হয় না, মজা করতে করতে যখন সে ক্লান্ত হয়ে পড়ে, এখানে ফান বলতে প্লেফুল অ্যাক্টিভিটিস বা মার্থ এটাকে বোঝায়,
অর্থাৎ when he tired out of his playful activities, এত করতে করতে, খেলা করতে করতে, যে কোনোভাবে গান করতে করতে, when he became tired, then he rests, তখন সে গিয়ে বিশ্রাম নেয়, at ease, beneath some pleasant wheat, মনোরম আগাছার তলায়। প্লেজেন্ট মানে মনোরম, উইড মানে আগাছা, বিনিথ মানে নিচে, অ্যাট ইজ। অ্যাট ইজ কথার অর্থ হচ্ছে ইন কমফোর্ট, আরাম, অর্থাৎ আরাম করে সে বিশ্রাম নেয় মনোরম আগাছার তলায়। তার প্রথম অষ্টকটা অর্থাৎ বা অক্টেভটা আমাদের এই পর্যন্ত বলছে যে যখন প্রচন্ড পরিমাণে গরম গ্রীষ্ম, তখন পাখিরা ক্লান্ত হয়ে বিশ্রাম নিল গাছের ছাওয়ায়, ঠিক তখন একটি ঘাস ফড়িং সে এসে আচ্ছা, এবার কিছু প্রশ্ন জাস্ট আলোচনা করে দিচ্ছি। ধরো এরকম প্রশ্ন আসতে পারে, শর্ট কোশ্চেন তোমাদের আছে, আর 1 নম্বরের শর্ট কোশ্চেন আছে। তো হু হ্যাজ নেভার ডান উইথ ডিলাইটস ইন কিডস সনেট, তখন আমাদের লিখতে হবে ইন কিডস সনেট গ্রাসহপার্স ডিলাইটস হ্যাজ নেভার ডান। আচ্ছা, ধরো প্রশ্ন এলো where does the grasshopper take rest? The grasshopper takes rest under some lovely weed. Then who takes the lead in summer luxury in kids sonnet? তখন তোমাদের উত্তর বলতে হবে the grasshopper takes the lead in summer luxury in kids sonnet. এরকম নানান প্রশ্ন আসতে পারে। আবার এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, whose voice will run? Grasshopper's voice is referred to here. Where do all the birds hide in summer? In summer all the birds hide in the cooling shade of the trees. এরকম কিছু প্রশ্ন তোমরা দিয়ে দেবো, এগুলো বেশি ইম্পর্টেন্ট আছে, একটু দেখবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি সেকেন্ড সেস্টেটে। আচ্ছা, সেকেন্ড সেস্টেটে যেটা আমরা স্টার্ট হচ্ছে আমরা লাইন বাই লাইনটা একটু আগে পড়ে নিই। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, অর্থাৎ পৃথিবীর কবিতা কখনো শেষ হয় না। সিজ মানেও শেষ হওয়া। অন এ লোন উইন্টার ইভিনিং, একটি শীতের সন্ধ্যায়, when the frost অর্থাৎ তুষার, তখন কি হয়, হ্যাজ রট এ সাইলেন্স, চতুর্দিকে সাইলেন্স মানে নীরবতা, রট মানে ক্রিয়েটেড, তাহলে যখন হিম কুয়াশা ফ্রস্ট চতুর্দিকে নীরবতা বিরাজ করে তৈরি করে, অর্থাৎ শীতের সময় সবাই ঘরের মধ্যে বসে থাকে। ফ্রম দ্য স্টোভ, এই স্টোভ মানে এখানে ফায়ার প্লেস বলা যেতে পারে, এটা স্টোভ মানে এমনি ফায়ার প্লেস, কারণ শীতের দিনে অনেকেই হিটার জ্বালায় ঘর গরম করার জন্য। এটা উইন্টার কান্ট্রিজ বলা হয়েছে, সেজন্য তারা প্রায় প্রত্যেকের বাড়িতেই ফায়ার প্লেস থাকে যেখানে আগুন জ্বালানো হয়, কারণ ওখানে আমাদের থেকেও টেম্পারেচারটা আরও বেশি পরিমাণে কমে যায়, তো তারা ফায়ার প্লেস জ্বালায় ঘর গরম করার জন্য। তো সেখান থেকে দেয়ার শ্রিলস মানে তীক্ষ্ণ স্বরে ধ্বনিত হয়, হাই পিচড সাউন্ড আর কি, সেটাকে বলা হয় শ্রিল, তীক্ষ্ণ স্বরে শোনা যায় দ্য ক্রিকেটস সং, এই ক্রিকেট হচ্ছে ঝিঝি পোকা। ক্রিকেট সং শোনা যায় কোথা থেকে, ফায়ার প্লেসের কাছ থেকে। ইন ওয়ার্মথ, উষ্ণতায়, হিট কারণ ওখানটায় হিট রয়েছে, ইনক্রিজিং ওভার এভার, তার মানে আগের থেকে শব্দগুলো, ঝিঝি পোকার যে ডাক সেটা ওই উত্তাপে ক্রমশ বেড়ে চলেছে। and seems to warn in drowsiness half lost,
তো সেই জন্য একজন যে হয়তো আধো অচেতন, তন্দ্রাচ্ছন্ন, ড্রাউজিনেস মানে স্লিপিনেস, তার অ্যাপিয়ার, সিমস মানে মনে হওয়া, যে হাফলাস অর্ধচেতন ঘুমঘোর হয়ে আছে, তার হঠাৎ করে মনে হয় দ্য গ্রাস হপার্স, এখানে দেখো আপার গ্রাস হপার্স, অর্থাৎ গ্রাস হপার্স ভয়েস, তখন তার মনে হয় যে এটা সেই ঝিঝি পোকার ঘাস ফড়িং এর স্বর বা সুর, অ্যামং সাম গ্রাসি হিলস, অর্থাৎ ঘাসে ঢাকা তৃণ আচ্ছাদিত, গ্রাসি মানে যেটা ঘাস দিয়ে তৈরি, আর হিলস সেই ঘাস দিয়ে তৈরি যে ঝোপ, বা হিলস যে পাহাড়, পাহাড় তো আর হয় না ঘাস দিয়ে, তা ওটাই যে ঝোপগুলো তৈরি হয়েছিল সেইটাকে বলা হয়েছে গ্রাসি হিলস। তা ওই ঘাস দিয়ে তৈরি হিলের পাশে যেন, ঘাস দিয়ে তৈরি যে পাহাড় পর্বত তার পাশ দিয়ে ঘাস ফড়িং এর আওয়াজকেই মনে হয়। কার মনে হলো? যে ঘুমে তন্দ্রাচ্ছন্ন একজন ব্যক্তি শীতে তার একা একা বসে রয়েছে লোন একা ঘরে, হঠাৎ তার ফায়ার প্লেসের পাশ থেকে ঝিঝি পোকার যে ডাক, সেই ডাক শুনে তার মনে উদয় হলো যে এটা বোধহয় সামারের অর্থাৎ গ্রীষ্মের সেই ঘাস ফড়িং এর আওয়াজ বা সুর। আমরা প্রথমেই বলেছি যে কবি ভীষণ নিজের আবেগ, একটা ব্যক্তির আবেগ এবং তার সঙ্গে নেচারের, প্রকৃতির মিলিয়ে মিশিয়ে দিয়েছেন। তা আমরা এখানে খুব সুন্দরভাবে সেটা দেখতে পেলাম যে প্রথমে প্রকৃতির খুব তিনটে জিনিস, যেমন ঘাস ফড়িং, পাখি আর ঘাস ফড়িং, পাখি আর ঝিঝি পোকাকে নেওয়া হয়েছে, তার সাথে ব্যক্তি মানুষের সত্তা তাকে মিলিয়ে দেওয়া হয়েছে, তার যে অভিব্যক্তি, তার যে আবেগ, এগুলোকে খুব সুন্দরভাবে মিলিয়ে দেওয়া হয়েছে। যে ব্যক্তি তন্দ্রাচ্ছন্ন তার হঠাৎ করে মনে হলো ঝিঝি পোকার ডাক শুনে যে এটা বোধহয় সেই গঙ্গা ফড়িং এর সুর ভেসে আসছে। অর্থাৎ একটা রীতিমতো যে সাইকেল অফ সিজন, যেটাকে আমরা বলি ঋতুচক্র আবর্তন, সেটা খুব সুন্দরভাবে তিনি এই ছবিটা গড়ে তুলেছে। তা আমরা যে এই কবিতাটা পড়লাম, তোমাদের প্রথমেই বলেছি প্রকৃতির একটা ইমেজ যেন আমরা ছবিটা পেলাম। যখন আমরা ঘাস ফড়িং এর যখন আমরা পাখির কথা বলেছি, তখন আমাদের চোখের সামনে ভেসে উঠেছে পাখিরা ক্লান্ত হয়ে গাছের গিয়ে আশ্রয় নিয়েছে গাছের ছায়ায়। তারপরে যখন ঘাস ফড়িং এর কথা বলেছি, তখনও আমাদের চোখের সামনে ভেসে উঠেছে ঘাস ফড়িংটা একটা ঝোপ থেকে আর একটা ঝোপে উড়ে যাচ্ছে গান করতে করতে, আবার ক্লান্ত হয়ে পড়ে সেও একটা গাছ ঝোপ আগাছার তলায় গিয়ে বিশ্রাম নিল। এটা থেকে এটা গ্রীষ্মের পরে আবার যখন আমরা শীতে চলে এলাম, একটি ফায়ার প্লেস, খুব লোন উইন্টার, বাইরে প্রথমে দেখালেও প্রচন্ড পরিমাণে কুয়াশা আচ্ছন্ন, ঘরের মধ্যে প্রায় প্রত্যেকেই বন্দি যেন মনে হচ্ছে, ঠিক যেমন আমরা কোয়ারেন্টাইনে এখন বন্দি, সেরকম যেন প্রত্যেকে বন্দি হয়ে আছে। সেই বন্দি অবস্থায় অচেতন এক ব্যক্তি মনে হলো যে ঝিঝি পোকার ডাকটাকে গঙ্গা ফড়িংয়ের ডাক। তা আমরা এত সুন্দর একটা কবিতা এবং তাতে খুব সুন্দরভাবে যে মানুষের জীবন্ত ছবি গড়ে তোলা হয়েছে, একটা নিস্তব্ধ পরিবেশ, শীতের সন্ধ্যার, সেটা খুব সুন্দরভাবে আহ, ফুটিয়ে তোলা হয়েছে, তাই না? তো এটা খুবই সুন্দর একটি কবিতা, যেন মনে হচ্ছে স্বপ্নের মতো ছবিটা আমাদের চোখের সামনে ভেসে উঠছে। আর এখানেই আমার কিডসের কবিতা এত ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর প্রকৃতির যেন একটা সত্যি, যখন কবিতাটা পড়ি যেন রিনিঝিনি সুরে খুব সুন্দর করে একটা সঙ্গীত সবসময় যেন বেজে উঠছে। যখন আমরা গঙ্গা ফড়িংয়ের সুর বলি তখনও যেন একটা আওয়াজ পাচ্ছি, আবার যখন ঝিঝি পোকার ডাক বলছি তখনও যেন সুন্দরভাবে আমরা একটা সুরের ধারায় যেন আমরা প্রবাহিত হয়ে চলেছি। তো এখানেই হচ্ছে সঙ্গীতের অমরত্ব। কি বলি, যে কিটের যে চতুর্দশপদী যে কবিতা, তার মূল ভাবনাই কিন্তু প্রকৃতির সঙ্গীতের অমরত্ব, অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ ডাইং নেভার, সিজিং নেভার। হ্যাঁ, তাহলে আমাদের দেখালো যে ঘাস ফড়িং আর ঝিঝি পোকা শুধুমাত্র দেখাচ্ছে কিভাবে প্রকৃতি তার দুই চরম পরিস্থিতির মধ্যেও
তার সঙ্গীতকে সজীব রাখে। অর্থাৎ দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট সিম্পলি শো হাউ দ্য নেচার ইন ইটস টু এক্সট্রিম কন্ডিশনস অফ সিজন, ইন এক্সট্রিম হিট, ইন এক্সট্রিম কোল্ড, তাই তো, কিপস দেয়ার মিউজিক অ্যালাইভ থ্রু দেম। অর্থাৎ তাদের মধ্যে এই মিউজিকটাকে কি করছে, অ্যালাইভ, বাঁচিয়ে রাখছে। তাহলে আমরা বলতে পারি হোয়াইল দ্য, একটুখানি আমরা এবার একটু ইংরেজিতে বলি, কেন আমরা পুরোটাই বাংলায় বলে দিয়েছি, এবার একটু ছোট্ট করে ইংরেজিতে বলি আমরা। দেখো দ্য, প্রথমেই ইন দ্য অক্টেভ দ্য গ্রাসহপার সিমস টু টেক দ্য লিড in advancing the movement of nature's symphony. When the songbirds, nature's chosen musicians, retire to the cool shade of the trees in the scorching sun. বাংলা বলে দিই যে আমরা কি দেখলাম, যে অষ্টককে অর্থাৎ কি দেখতে পেলাম, গ্রাসহপার সিমস টু টেক দ্য লিড, তাই তো, সিমস টু টেক দ্য লিড মানে কি, সে দায়িত্ব নিয়ে, প্রধান দায়িত্ব নেয়, ইন অ্যাডভান্সিং দ্য মুভমেন্ট অফ নেচার্স সিম্ফনি, অর্থাৎ নেচারের যে সঙ্গীত তার প্রবাহ নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওয়েন দ্য সং বার্ডস, অর্থাৎ যখন সংবার্ডস মানে কি, যে পাখিগুলো, শীষ দেয়া পাখির দল, নেচার চোজেন মিউজিশিয়ানস তাদের বলা হয়, তারা হচ্ছে গিয়ে সঙ্গীতজ্ঞ, কার, প্রকৃতির, রিটায়ার, বিশ্রাম নিয়ে, টু দ্য কুল সেড অফ দ্য ট্রিজ, অর্থাৎ গাছের ছাওয়াতে কি, দ্য স্কর্চিং সান, তাই তো, তাহলে স্কর্চিং সান মানে প্রখর রোদে। এবার ইন দ্য সে স্টেট, ষষ্ঠক অংশে আমাদের কি দেখতে পাচ্ছি, দ্য আইসি টাচ অফ উইন্টার, অর্থাৎ শীতের হিমশীতল স্পর্শ, lulls the nature to sleep, প্রকৃতিকে ঘুম পাড়িয়ে দেয়, and makes it forget, এবং যেন ভুলিয়ে দেয়, the song of the season, ঋতুর গানকে ভুলিয়ে দেয়। But the cricket shatters, কিন্তু ঝিঝি পোকার shatters the dead silence with its high pitched chirping, কিন্তু ঝিঝি পোকার তীক্ষ্ণ কণ্ঠের গুঞ্জন ওই ডেড সাইলেন্স, অর্থাৎ মরার মৃতের ন্যায় যে নীরবতা, তাকে তার হাই পিচ সুতীক্ষ্ণ চিৎকারে স্যাটার্স করে মানে কি, খান খান করে দেয়, অর্থাৎ নীরবতাকে ভঙ্গ করে। Thus the music of nature remains unsuspended. পারলে আমরা কি দেখতে পেলাম, প্রকৃতির সঙ্গীতের যে নিরন্তরতা সেটা অবিঘ্নিত থাকে, কোনো মতেই বাধাপ্রাপ্ত হয় না। While the previous title for, আচ্ছা তোমাদের একটা কথা বলা হয়নি, যে এই কবিতাটার, চতুর্দশপদী যে কবিতাটা, এটার না আগে নাম ছিল অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট, আর পরবর্তীকালে তিনি কবিতাটার নাম হয় পোয়েট্রি অফ আর্থ। তাহলে আমরা কি দেখলাম, যে প্রথম শিরোনাম ছিল শুধুমাত্র গ্রীষ্ম আর শীতের, শুধুমাত্র প্রিভিয়াস টাইটেল ফোকাসেস অনলি অন দ্য আনসেলিব্রেটেড সিঙ্গার্স অফ সামার অ্যান্ড উইন্টার। আনসেলিব্রেটেড কাদের বলা হচ্ছে, সেলিব্রেট মানে তোমরা জানো যারা খুব খ্যাতি অর্জন করে তাদেরকে বলে সেলিব্রেটেড, আর আনসেলিব্রেটেড মানে যারা খুব বেশি বিখ্যাত হয়নি। তো আনসেলিব্রেটেড সিঙ্গার্স কারা, সিঙ্গার্স অফ সামার অ্যান্ড উইন্টার কারা, একটা হচ্ছে গ্রাসহপার আর একটা হচ্ছে ক্রিকেটস, তো তাদের নিয়ে। তো দ্য প্রেজেন্ট টাইটেল কিন্তু ব্রিংস ইনটু ফোকাস দ্য পার্মানেন্ট কন্টিনিউটি অফ দ্য ইননেট মিউজিক অফ নেচার। কিন্তু বর্তমান শিরোনামটি, অর্থাৎ বর্তমান টাইটেলটাই প্রকৃতির যে একটা সুরের ধারার যে নিরন্তর প্রবাহকে কিন্তু তুলে ধরছে। তাহলে দ্য সেন্ট্রাল আইডিয়া অফ কিডস সনেট ইজ দ্য দিস আনডাইং মিউজিক অফ নেচার, অর্থাৎ কিডসের এই চতুর্দশপদীর যে মূল ভাবনাই হচ্ছে আনডাইং মিউজিক অফ নেচার, মানে কি, যে একটু আগে বললাম, প্রকৃতির সঙ্গীতের অমরত্ব। এইভাবেই তাহলে আমরা বলতে পারি যে আশা করি আর কোথায় কোথায় তোমাদের অসুবিধা, সেই জায়গাটা একটু দেখি কোনখানটায় হতে পারে বলে মনে হচ্ছে, সেটা একটুখানি বলে দিই, প্রশ্ন ধরেই বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
ধরো দ্বিতীয় প্রশ্নে বলল, হু ক্যারিজ ফরওয়ার্ড দ্য মিউজিক অফ নেচার ইন উইন্টার? শীত ঋতুতে কে প্রকৃতির সঙ্গীতময়কে প্রবাহকে নিয়ে যায়, তাই তো, ক্যারি করে। নিশ্চয়ই তোমরা এটা বলতে পারবে। ক্লাস হলে সবাই হোক চিৎকার করে বলতে, দ্য ক্রিকেট কিপস ক্যারিজ ফরওয়ার্ড দ্য মিউজিক অফ নেচার ইন উইন্টার। আচ্ছা, যদি ধরো এই প্রশ্নটা হয়, হু ইজ হাফ লস্ট ইন ড্রাউজিনেস ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? কে আদৌ ঘুমে আচ্ছন্ন রয়েছে? তখন তোমাদের বলতে হবে দ্য পোয়েট্রি অফ আর্থ। হু ইজ হাফ লস্ট? তখন তোমাদের বলতে হবে এ পার্সন হু লিসেন্স টু দ্য ক্রিকেটস সং ইজ হাফ লস্ট ইন ড্রাউজিনেস ইন পোয়েট্রি অফ আর্থ। আচ্ছা, যদি এরকম প্রশ্ন হয় যে ফ্রম হোয়ার ডাজ দ্য ক্রিকেট সিল অন এ লোন উইন্টার ইভিনিং? তখন তোমরা কি বলবে? অন এ লোন উইন্টার ইভিনিং দ্য ক্রিকেট মেক্স এ শ্রিল সাউন্ড ফ্রম নিয়ার দ্য ফায়ারপ্লেস। যদি বলে হোয়াট ব্রিংস ওয়ার্মথ টু দ্য উইন্টার ইভিনিং ইন কিডস পোয়েট্রি অফ আর্থ? অর্থাৎ শীত সন্ধ্যায় কি উষ্ণতা এনে দেয়? দ্য সাউন্ড অফ দ্য shrill chirping of the cricket brings warmth to the winter evening in kids the poetry of earth. আচ্ছা, when will the poetry of earth come to an end as suggested by kids in the poetry of earth? যদি এই প্রশ্নটা হয়, অর্থাৎ কিডসের বক্তব্য অনুযায়ী পৃথিবীর কাব্যের কবে অন্ত হবে? হবে কি অন্ত? না। তা তোমাদের কি বলতে হবে? ইন পোয়েট্রি অফ আর্থ কিডস সাজেস্ট দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ উইল বি সাং ইটারনালি। তাহলে কখনোই সেটা শেষ হবে না। মোটামুটি আর একটা প্রশ্ন ছিল, সেটা বলা হয়ে যাচ্ছে না, বলা হচ্ছে না। সেটা হচ্ছে হোয়াট উইভস ইন কিডস এ সনেট অ্যান অ্যাটমসফিয়ার অফ ডিপ সাইলেন্স অন লোন উইন্টার ইভিনিং? অর্থাৎ শীতের সন্ধ্যায় গভীর নৈশব্দের যে পরিবেশ কি রচনা করেছিল, তাই তো, সেটা কি হবে? ফ্রস্ট। তাহলে ফ্রস্ট কভারিং দ্য ল্যান্ডস্কেপ waves a deserted atmosphere of deep silence on a lone winter evening in kids sonnet. আচ্ছা, এতটা যখন বলেই ফেললাম, তাহলে ছোট ছোট প্রশ্নগুলো যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সবার প্রথমে করবে দ্য আইডেন্টিফাই দ্য ভয়েসেস অফ পোয়েট্রি ইন দ্য পোয়েম। হাউ ডাজ কিডস এস্টাবলিশ কন্টিনিউটি থ্রু দিস ভয়েসেস? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন আসতে পারে, হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্ট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? হোয়াট পিকচার অফ উইন্টার ইজ প্রেজেন্টেড ইন দ্য পিকচার অফ ইন দ্য সেক্সটেট? এটাও করতে পারো। আর সবচেয়ে ভালো হয় যে যদি একটা টাইটেলটা মুখস্থ করে রাখো, জাস্টিফাই দ্য টাইটেল অফ কিডস সনেট, এটা করতে পারো। এই তিনটে মোটামুটি করলেই এখান থেকে সমস্ত কবিতার যে প্রশ্ন আসবে সেগুলো তোমরা, আমার আশা করি, খুব সুন্দরভাবে করে ফেলতে পারবে। এরপরেও যদি কোথাও কোনো সমস্যা হয়, অবশ্যই তোমরা আমাকে মেসেজ করতে পারো। থ্যাংক ইউ স্টুডেন্টস, অ্যাগেন ভালো থেকো।